স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিলে, সাথে আছে আমি শামীম জাহিদি। প্রস্তাবিত বাজেটে ব্যাংক হিসাবে আবগারি শুল্ক বাড়ানোয় আমানত নিরুৎসাহিত হবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। এতে অর্থ ফেরতের নিশ্চয়তা না থাকলেও বহুমুখী সমবায় সমিতিতে টাকা রাখার দিকে ঝুঁকবেন আমানতকারীরা। ক্ষুদ্র বিনিয়োগ বাড়াতে সরকারের এই পদক্ষেপ নিলেও হিতে বিপরীত হতে পারে বলে মনে করছেন অনেকেই। আজ আমরা আলোচনা করব আবগারি শুল্ক নিয়ে। এই নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে রয়েছেন এনবিআর এর সাবেক সদস্য আমিনুর রহমান। তবে আলোচনা শুরু করার আগে দেখে নেব একটি প্রতিবেদন। এতদিন একজন গ্রাহক বছরের যে কোনো সময় তার ব্যাংক হিসাবে 20,000 টাকার বেশি লেনদেন করলে বছর শেষে 150 টাকা আবগারি শুল্ক নেওয়া হতো। প্রস্তাবিত বাজেটে 1 লাখ টাকা পর্যন্ত লেনদেন রাখা হয়েছে আবগারি শুল্ক মুক্ত। তবে 1 লাখ থেকে 10 লাখ টাকা লেনদেনে 800 টাকা শুল্ক গুনতে হবে। লেনদেন 10 লাখ থেকে 1 কোটি টাকার মধ্যে হলে শুল্ক বাড়বে 1000 টাকা। 1 কোটি থেকে 5 কোটি টাকা লেনদেনে 4,500 এবং 5 কোটির বেশি লেনদেনে 10,000 টাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী। তারা মনে হয় যথেষ্ট সম্পদশালী আমাদের দেশের তুলনায়, সুতরাং তারা সেই ব্যয়ভারটি বহন করতে পারবেন। মূল্যস্ফীতি এবং বাড়তি খরচের দোহাই দিয়ে কয়েক বছর ধরে আমানতে নামমাত্র সুদ দিচ্ছে ব্যাংকগুলো। এতে ব্যাংকে টাকা রাখার চেয়ে সঞ্চয়পত্র কেনার দিকেই ঝুঁকছেন আমানতকারীরা। তবে সঞ্চয়পত্রের সুদের হার কমানো এবং আবগারি শুল্ক বাড়ানোর সিদ্ধান্তে সঞ্চয় নিরুৎসাহিত হবে বলে মনে করেন বিশ্লেষকেরা। ব্যাংকিং সিস্টেমের গভীরতা বাড়াতে এটা সহায়ক হবে না, এবং এটা আপনি যদি ব্যাংকিং সিস্টেমের ব্যবহার পেমেন্টের জন্য করতে চান, সেখানে তো এই বিষয়টা একটা চিন্তার মধ্যে চলে আসবে, কারণ সেটা তো এটা ঠিক উৎসাহিত করছে না। সরকার ক্ষুদ্র বিনিয়োগ বাড়াতে এই সিদ্ধান্ত নিল, এর ফল বিপরীত হতে পারে বলেও মনে করেন অর্থনীতিবিদেরা। তারা কিন্তু যদি টাকা সরিয়ে নেয় তাহলে টাকাটা কোথায় যাবে? টাকাটা যাবে জমিতে, সেটা আমরা চাই না। এই টাকাটা কোথায় যাবে? এই টাকাটা যে ইনভেস্ট করবে ওইসব কোঅপারেটিভ কোম্পানিতে, হাই হাই কোম্পানি, যেগুলো অতি লোভে, মানুষ লোভে পড়ে যাবে, ওইখানে যাবে, টাকাটা হারাবে। এর ফলে নন ব্যাংকিং খাতে লেনদেন, অর্থ পাচারের প্রবণতাও বাড়াবে বলে আশঙ্কা অর্থনীতিবিদদের। শাওন হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রতিবেদন দেখলাম। ইতিমধ্যে আমাদের সাথে যোগ দিয়েছেন মেঘনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নুরুল আমিন। জনাব নুরুল আমিন এবং জনাব আমিনুর রহমান, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। কেমন আছেন আপনারা? ধন্যবাদ। জনাব নুরুল আমিন, প্রথম প্রশ্ন আপনাকে দিয়ে শুরু করতে যাচ্ছি। আমরা আজকে আলোচনা করছি ব্যাংকের হিসাবের উপর যে আবগারি শুল্ক, সেটা নিয়ে কথা বলছি, যে এক্সাইজ ডিউটি। এর ফলে অনেকেই বলছেন যে ব্যাংকে আর টাকা মানুষ জমা রাখবে না, অন্যত্র চলে যাবে ইনভেস্টমেন্টটা। একজন ব্যাংকার হিসেবে আপনার কি মনে হয় এটা? না, কথাটা আমি এইভাবে ঠিক মনে করব না। এই জন্য আবগারি শুল্কটা কিন্তু ছিল বাড়ানো হয়েছে, এখন এটা দ্বিগুণের থেকে এসে পরে 60% বাড়ানো, এটা একটা সর্বব্যাপী প্রচার পেয়ে গেছে। ব্যাংক বিমুখ মানুষ হওয়া সম্ভব না অনেকগুলো কারণে। আচ্ছা, কারণ আপনি এটা 15,000 টাকার উপরে বেতন হলে চেকে বা ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার কথা আইন অনুযায়ী। আর আজকাল এই এই যে চাকরি টাকরি মানুষ প্রাইভেট ক্ষেত্রে করেন না কেন, অ্যাকাউন্টেই কিন্তু মোস্টলি স্যালারি যায়, ব্যাংকে অ্যাকাউন্টে যাচ্ছে। কম, কারণ এখন এটিএম এর সুবিধার কারণে সবাই ব্যাংক অ্যাকাউন্টে স্যালারি চায় এবং যে কোনো সময় নিতে পারেন। একটা জিনিস হচ্ছে যে ব্যাংকের উপর মানুষের এখনো আস্থা আছে, থাকবে। ব্যাংকের অন্যান্য অনেকগুলো টাকা সেফ থাকে, যে কোনো সময় টাকাটা তোলা যায়, যে কোনো সময় একটা লোন পাওয়া যায়, একটা রিলেশন ব্যাংকের সঙ্গে হয়, যে কোনো লেনদেন। যে যাই হোক, আর সবাইরই তো পেনশন হোল্ডার বলি, বিধবা বলি, সাবসিডি ভোগী বলি, সবাই তো এই সুযোগটা নেন। আমি ব্যাংক মুখী হবেন না বলবো না, তবে একটা মনস্তাত্ত্বিক চাপে থাকবেন, একটা মানসিক কষ্টে থাকবেন। আর অ্যাজ ব্যাংকার প্র্যাকটিক্যালি আমাদের সমস্যা হচ্ছে যে আমাদেরকে বলে যে অ্যাকাউন্ট করলে আপনারা টাকা কেটে রাখেন, আপনি কেন টাকা রাখবেন, আপনি কেন টাকা কেটে রাখেন। এই জন্য ব্যাংকে যাওয়ার ব্যাপারে হয়তো একটু নিরুৎসাহিত বোধ করতে পারেন। আচ্ছা, খুব আপনি আতঙ্কিত হবে দেখছেন না আপনি, সেটা খুব আমি মনে করি না বাংলাদেশের ব্যাংকিং এ আসবেন না লোকের আতঙ্কিত হওয়ার কোনো কারণ। জনাব আব্দুর রহমান, আপনি এনবিআর একজন সাবেক সদস্য, আপনার কি মনে হয় যে অর্থমন্ত্রী যে ঘোষণা দিয়েছেন যে কোনো একটি পর্যায়ে একটি অ্যাকাউন্টে যদি 1 লক্ষ টাকার বেশি লেনদেন হয়, তখন সেখানে 1200 টাকা বছরে কেটে নেওয়া হবে। এই লেনদেনে যদি 5 লাখ হয়, তার জন্য একটা স্ল্যাব আছে, 10 লক্ষ হলে স্ল্যাব আছে, 1 কোটি হলে, বা তারপরে আর কয়েকটা স্ল্যাব রয়েছে। এটা অনেকে অনৈতিক বলছেন।
ব্যাংকে টাকা রাখলে মানুষ বলছে তার ব্যাংকের জন্য ব্যাংক ট্রানজাকশনে ব্যাংকে তাকে ফি দিতে হয়, কেনাকাটার জন্য তাকে একজন মানুষ ট্যাক্স দিচ্ছেন, ভ্যাট দিচ্ছেন, এরপরও টাকার উপরে কেন হবে? এটাকে অনেকেই অনৈতিক বলছেন, এটা আপনার কি মনে হয়? হ্যাঁ, আসলে এটা ঠিকই বলেছেন। এখন প্রথম দিক হচ্ছে যে একজন আমানতকারী কিন্তু প্রথমে যেটা চাইবেন হ্যাঁ, যে তার যে টাকাটা সেই টাকাটা যেন কোনো কারণে কমে না যায়। আচ্ছা, এখন আপনি প্রথমত যদি ধরেন যে সরকারিভাবে বলা হচ্ছে যে আমাদের মুদ্রাস্ফীতি হলো 6.5%, তো আমি কিন্তু একজন আমানতকারী হিসেবে চাবো যে আমার যে টাকাটা আমানত থাকবে সেটা যেন বছরে অন্তত ওই পরিমাণ বাড়ে, যাতে আমার যে ক্রয় ক্ষমতাটা যেন আগের জায়গায় অন্তত থাকে। জি। কিন্তু এখন যেটা এফেক্টিভলি দেখা যাচ্ছে যে ব্যাংকের সঞ্চয় হিসাবে কিন্তু কোনো জায়গায় গ্রস 4%-এর বেশি সঞ্চয় হিসাবে ইন্টারেস্ট নাই। সেখান থেকে আবার আপনি যেটা বললেন যে 10% কিন্তু ইনকাম ট্যাক্স হিসেবে কেটে নিচ্ছে, হ্যাঁ। আবার অ্যাকাউন্ট মেনটেনেন্স ফি এবং এটা বিভিন্ন ব্যাংকের রকম ইয়ের সাথে কথা ব্যাংকের বলছেন। সাথে দিতেই 3 না হবে। থাকলে 15 হতে পারে। তাহলে হতে পারে, হ্যাঁ। এই জায়গাগুলোতে যে দেখা যাচ্ছে যে উনি যিনি আমানতকারী টাকাটা রাখছেন তার টাকাটার অবস্থা কিন্তু ভালো না। আর এর সঙ্গে যেটা বলেছেন যে এই যে এটা আবগারি শুল্ক, এটা আগেও ছিল, হ্যাঁ, আগেও যদিও আমার ধারণা যে এটা আবগারি শুল্কটা আরোপ করা হয় কোনো পণ্য বা সেবার বিপরীতে। আমি আমানতকারী হিসাবে আমার প্রশ্ন হলো যে আমি টাকা ব্যাংকে জমা রাখছি, এটার ভিতরে উৎপাদনটা কোথায়? কোনো সেবা বা পণ্য উৎপাদন ব্যাংকের দিক থেকে হয়তো একটা সেবা তারা দিচ্ছেন, কিন্তু আমার দিক থেকে তো আমি কোনো দেখছি না যে একটা হলো যে আমার টাকা নিরাপদ হেফাজতে আছে। এবং সেই ক্ষেত্রে ব্যাংক এটা যে বাড়ানো হয়েছে, বাড়ানোর পিছনে ভিত্তিটা কি? এখন 20,000 টাকা বলছেন যে 20,000 টাকা পর্যন্ত আগে করমুক্ত ছিল, এখন বলা হচ্ছে যে 1 লক্ষ টাকা। 1 লক্ষ। এবং সরকারের দিক থেকে বা এনবিআর দিক থেকে ব্যাখ্যা দেওয়া হচ্ছে যে 80% অ্যাকাউন্ট হলে 1 লাখ টাকার নিচে ব্যালেন্স থাকে। সেটা তো ব্যালেন্সের বিষয়, কিন্তু এই যে আবগারি শুল্ক এটা কিন্তু ব্যালেন্সের উপর আরোপ করা কোনো হচ্ছে একটা না। পর্যায়ে এটা হলো 1 লক্ষ টাকা বছরে sanction কোনো এক হলে। সময়ে আপনার Number যদি of account। ব্যালেন্স যায়, তাহলে তো এটা এই কম্পারিজনটা হলো না যে এমনকি যার গড় মাসে 20,000 টাকা যে যার হিসাবে আছে তার উপরেও এটা আরোপিত হতে পারে। কাজেই এই যে বলা হচ্ছে যে এটাতে ক্ষুদ্র আমানতকারীরা এফেক্টেড হবেন না, এই কথাটা আমি এর সঙ্গে একমত হতে পারছি না। জনাব আমিন, আমরা প্রায় বলি যে ক্ষুদ্র যারা আমানতকারী বা ক্ষুদ্র যারা সঞ্চয় করেন তাদের সুযোগ খুব কমে যাচ্ছে, সঞ্চয়পত্রের উপরে সুদের হার কমে যাচ্ছে, স্টক মার্কেটে অনেক রিস্কি একটি জায়গা নিশ্চয়ই সেটা আছে, তা ব্যাংকের সুদের হার কমে যাচ্ছে। তাহলে আসলে যারা একদম ক্ষুদ্র সঞ্চয় করতে চান তারা আসলে কিভাবে সঞ্চয় করবেন? এটি একটি আসলে আমি বলবো এটি একটি সম্ভাবনাময় একটা সমস্যাই। কারণ হচ্ছে ব্যাংক আস্থার জায়গা, সেই জায়গায় যদি তার অবস্থা, আমিন সাহেব যে কথাগুলো বললেন তার সঙ্গে সূত্র ধরে আমি একটা কথা বলি। ইকোনমিক্স ছাত্র হিসেবে আমরা একটা জিনিস জানি, যেটা একটা প্রহিবিটিভ ট্যাক্স করা হয় কোনো কিছুকে নিরুৎসাহিত করার জন্য, সঞ্চয়কে নিরুৎসাহিত করার কোনো কারণ নেই। যে এটার খরচ বাড়িয়ে দেওয়ার জন্য, যেন মানুষ ওই খরচটা, আমি আর দ্রব্যগুলোর নাম বললাম না, হালকা ভাবে বললে বিড়ি সিগারেট একটা এর মধ্যে পড়ে, তার চেয়ে অ্যালকোহল। তো আমরা প্রহিবিটিভ ট্যাক্সটা কিন্তু এখানে আরোপ করেছি, সেটা মানুষ কিন্তু নীরবে একটা মেনে নিছিলেন। আসলে এইটা এই জায়গায় না, এই জায়গায় এই ট্যাক্সটা এই নামে ট্যাক্সের জন্য নয়, কারণ আপনি তো ইনকাম ট্যাক্স সোর্সে নিচ্ছেনই। এক্স্যাক্টলি। এখন সহজ বলে এটা আপনি এখানে আরোপ করে দিবেন, এটা আদায় করতে কোনো কষ্ট নাই, ব্যাংকাররা আদায় করে দিচ্ছেন, মাসের শেষে আপনি পেয়ে যাচ্ছেন। আমার মনে হয় এরকম যারা সৎ, যাদেরকে এইভাবে পাওয়া যায় ইজিলি, তাদের থেকে এই ট্যাক্স কাটাটার আমি নৈতিক দিক একটু চিন্তা ভাবনা করার ব্যাপার আছে। তবে আসার কথা সরকারের উচ্চ মহলে কিন্তু বিষয়টা পৌঁছে গেছে, সেটা অন্য বিষয়। গতকালই প্রধানমন্ত্রী বলেছেন, আপনি যেটা বলছেন যে হোয়াট ইজ দি অল্টারনেটিভ, আমাদের দেশের দুঃখজনক হলো অল্টারনেটিভটা ভালো নেই। কারণ আপনি বিদেশে ছোটখাটো আশপাশ দেশ বা ইউরোপের দেশেও সবাই কিছু না কিছু শেয়ার মার্কেটে যাওয়ার চিন্তা ভাবনা করলে তারা তাদের মানে পুঁজিটা নষ্ট করেন না, কিছুটা বেনিফিট তারা পান। এটা কিন্তু সত্য, সবাই কিছু না ইনভলভমেন্ট থাকতে পারে, কারণ ওটা একটা স্টেবিলিটি, আইন কানুনের কনসিস্টেন্সি সব কিছু মিলে একটা ভালো জায়গা। আমাদের দেশের সম্ভাবনাগুলো থেকে যাচ্ছে কিন্তু খুব ভয়াবহ। এনজিও, অর্থলগ্নি, কোনো মহাজন ব্যবসায়ী, এই টাইপের অপশনগুলো। আপনি সঞ্চয়পত্রে কমে যাবে, নন ব্যাংক বা অন্য ব্যাংকে গেলে আপনার ট্যাক্স সোর্স কাটা যাবে। আপনি আমার মনে হয় অল্টারনেটিভসগুলো খুব রিস্কি। যদি কেউ বেশি লাভের আশায় রিস্ক নেন তাহলে তাকে বেশি রিস্ক নিতে হবে। ধন্যবাদ জনাব আমিনুর রহমান। জনাব নুরুল আমিন বলছিলেন যে ট্যাক্স আদায়ের যে পদ্ধতি সরকার নিয়েছে অনেকটা সহজ পদ্ধতি, অর্থাৎ একজন স্যালারিড পারসন যার ব্যাংকে টাকা আসে বা যার অ্যাকাউন্ট আছে, এখান থেকে টাকা নেওয়া খুব সহজ।
সহজ পথে কেন এনবিআর হাঁটছে, কেন একটু কঠিন পথে যাচ্ছে না? কঠিন পথের সক্ষমতার প্রশ্ন রয়ে গেছে। হ্যাঁ। এখন যদি ধরেন অর্থ বিভাগের নিজস্ব তাদের স্টাডি অনুযায়ী আমাদের অর্থনীতির বলা হচ্ছে যে 65% অন্তত হলো ব্ল্যাক, কালো টাকা। কালো টাকা। আচ্ছা, এরপরে আমরা ইদানিং শুনছি যে টাকা পাচার হয়ে যাচ্ছে। তারপরে দেখেন যে আমাদের দেশে 16 কোটি জনসংখ্যার দেশ, সেখানে মাত্র রেজিস্টার্ড ট্যাক্স পেয়ার হলো 30 লাখের মতো, তার ভিতরে ট্যাক্স রিটার্ন দিচ্ছেন 13 লাখ এবং টিআইএন আছে 12 থেকে 13 13 লক্ষ লাখ রিটার্ন দিচ্ছেন। এই জায়গাগুলোকে কিভাবে আমাদের ট্যাক্সের নেট বাড়ানো যায়, কিভাবে টাকা পাচারকে রোধ করা যায়, কিভাবে যারা বড় বড় ধরনের কর ফাঁকি দিচ্ছেন সেইগুলোকে প্রতিরোধ করা যায়, সেই দিকে অ্যাটেনশন দেওয়াটাই আমার মনে হয় এনবিআর এর জন্য সক্ষমতার তাদের যথেষ্ট মানে পরিমাণ সক্ষম না বলেই তারা এইদিকে নজর সহজ দিচ্ছেন বলে পথে সহজ হাঁটছেন। পথটা বেছে নিয়েছেন বলে আমার মনে হয়। ধন্যবাদ। আমরা নেব একটি বিরতি, বিরতির পরে আমরা আবার শুরু করব আলোচনা। থ্যাংক ইউ। নিচ্ছি একটি বিরতি, আমাদের সাথেই থাকবেন। আবার শুরু করছি কাতরগঞ্জ থেকে মতিঝিল। আজ আমরা আলোচনা করছি ব্যাংকের অ্যাকাউন্টের উপর আবগারি শুল্ক নিয়ে। এনে কথা বলতে আমাদের স্টুডিওতে রয়েছেন এনবিআর এর সাবেক সদস্য আমিনুর রহমান এবং মেঘনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নুরুল আমিন। জনাব নুরুল আমিন এবং জনাব আমিনুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি আরেকবার। জনাব নুরুল আমিন, আপনাকে জানতে চাচ্ছি, বিরতিতে যাবার আগে আমরা কথা বলছিলাম, জনাব আমিনুর রহমান বলছিলেন যে বাংলাদেশে প্রায় 16 কোটি মানুষ, সেখানে আসলে টিন আছে, ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর আছে মাত্র 12 থেকে 13 লক্ষ মানুষ অ্যাক্টিভ। কিন্তু আপনি আলোচনা শুরু এক সময় বলছিলেন যে বাংলাদেশের আমরা যদি অর্থনৈতিক ইন্ডিকেটর দেখি সেটা বেশ ভালো, বা সকল ধরনের মোটামুটি কার্যক্রম ব্যাংকিং চ্যানেলেই হচ্ছে, মানুষের প্রাইভেট সেক্টরের বেতন হচ্ছে ব্যাংকিং চ্যানেলে হচ্ছে, এবং তাহলে কেন বেশি লোককে আসলে ট্যাক্সের আওতা আনা যাচ্ছে না? ধন্যবাদ। এটা যাই হোক, এটা আমার মনে হয় সরকারের সামর্থ্যের একটি ব্যাপার। আমরা যেটা মনে করি, আপনি ট্যাক্স নেটওয়ার্কটাকে ওয়াইডেন করা উচিত, ডিপেন করা উচিত, যেটা আমরা আমরা সবসময় বলি যে ট্যাক্স নেট ওয়াইডেন হলো, কিন্তু আসলে হচ্ছে না। যারা ট্যাক্স দিচ্ছে তাদের উপরই আসলে বেশি করে আরো ট্যাক্স আসছে। বোঝা আমরা ব্যাংক অ্যাকাউন্ট হলে তো আপনি সহজভাবে একটা পাচ্ছেন, এটা তো সোর্স ট্যাক্সটা তো নিশ্চয়ই পাচ্ছেন, এটা নিয়ে কোনো ভুল নাই। কিন্তু এখন যে এই ট্যাক্সটা হলো, এটা কিন্তু বছরের কোনো সময়সীমা নাই, অ্যাকাউন্টের কোনো ধরন নাই, সেভিংস, কারেন্ট, লোন, এফডিআর সব অ্যাকাউন্ট থেকে। আপনি একবার ব্যাংকে ঢুকেছেন তো এই পরিমাণ টাকা হলে আপনাকে ট্যাক্স এটা দিয়ে যেতে হবে যদি বেরোইতেও চান বছরের মাঝখানে। আর বছরের শেষ দিনও যদি অ্যাকাউন্ট করেন, শুধু অ্যাকাউন্ট করার কারণে আপনাকে আবগারি শুল্ক দিতে হবে। আয় যেহেতু হবে না, ট্যাক্স লাগবে না। তো জিনিসটা হচ্ছে এইরকম যে আমরা আমাদের দেশে গ্রোয়িং ইকোনমি, জি অ্যাক্টিভিটি বাড়ছে, জি বাড়ছে। গ্রামে গঞ্জে ছোটখাটো এসএমই, এগ্রিকালচার, লাইট ইঞ্জিনিয়ারিং, কৃষিতে যত ধরনের চাষবাস, মেকানাইজেশন, সার, ভর্তুকি, যত কিছু আমরা করতেছি, এটা কিন্তু তুলনামূলকভাবে কিন্তু অর্থনীতি একটু বড় হচ্ছে। আমাদের জিডিপি সাইজটাও কিন্তু মাশাআল্লাহ অনেক বড়, 220 থেকে 25 বিলিয়ন ইউএস ডলার। এটা আমাদের জন্য কম কথা নয়। আমরা বাজেট বড় করছি, কিন্তু আমাদের সামর্থ্য বড় করছে কিনা এটা একটু দেখতে হবে। আমরা উন্নয়নের হাইওয়েতে উঠতেছি, এটা থেকে তো আর নামা যাবে না, আবার লেনে আসা যাবে না। কাজে উঠার আগে আমাদের এই সামর্থ্যগুলো আমাদের চিন্তা করা উচিত। অর্থমন্ত্রী মহোদয় ঠিকই বলেছেন যে 91,000 থেকে আমি তো 3,18,000 কোটি টাকা পর্যন্ত বাস্তবায়ন করার কাজটা করছি। আমাদের কি এই সঙ্গে খরচ বাড়েনি? আমাদের কি লোক বা ডিপার্টমেন্টের সংখ্যা বাড়েনি? আমরা সরকারি কর্মকর্তাদের বেতন এখন বছরে দিই 52,000 কোটি টাকা। আমরা ভর্তুকি দিচ্ছি, আমরা সাবসিডি দিচ্ছি, তারপরে আমরা ধরেন অন্য সেভিংস এর উপর সুদ তো সরকার দিচ্ছে, অর্ধেকের মতো টাকা তো আমাদের হিসেবে এক্সপেন্ডিচার আছে। ট্যাক্স দিতে হবে দেশের উন্নয়নের জন্য। গ্রোয়িং কান্ট্রিতে এটা একটু প্রথম দিকে পেইনফুল হয়, ভ্যাটও একসময় পেইনফুল ছিল, এই আবগারিটা স্থিত অবস্থায় ছিল, এখন একটা নড়াচড়া দিয়ে এটাকে একটা ইয়েতে আনা হয়েছে। আমরা মনে করি, আমার যে ধারণা, আপনি আরো ওয়াইডার নেটওয়ার্কে যান, আরো বেশি লোককে ইনভলভ করেন, সেই যুক্তি, সেই জিনিসগুলো অর্থনীতিবিদ বা যারা প্রফেশনাল আছেন এই কাজগুলো করেন ওদের সঙ্গে। আর কোন কোন জায়গায় গিয়ে আরো নেটওয়ার্ক বাড়ানো যায়। আমি খুব দুঃখজনক হলে সত্য, আমার প্রতি কেউ হয়তো কষ্ট পেতে পারেন, আমিও প্রফেশনাল ব্যাংকার। আপনি যদি সমস্ত স্কুল, কলেজ, ইউনিভার্সিটি টিচারদের কোচিংকে ধরতে পারেন, উকিল সাহেবদের আয়টাকে ধরতে পারেন, ডাক্তার সাহেবের আয়টাকে ধরতে পারেন, আপনি কেন সেই কষ্টটা করার চেষ্টা করছেন না? আপনি নিরীহ অ্যাকাউন্ট হোল্ডারদের উপর, যারা অলরেডি বাঁধা আছে আপনার কাছে,
তাদের কাছে থাকবে না। আমি এর বেশি আর বলতে চাই না। জনাব আমিনুর রহমান, এনবিআর একজন সাবেক সদস্য হিসেবে আপনি কি মনে হয় যে যেটা বললেন যে যথার্থই বলেছেন জনাব নুরুল আমিন, যে ডাক্তার আছেন, যারা উকিল আছেন, যারা কোচিং সেন্টারে পরিচালনা করছেন, সেইখানেও তারা কেন ট্যাক্সে আনা যাচ্ছে না? এইটাই আমি সেই কথাটাই আপনাকে বা এর বাইরে আর কেউ আছে কি? না, বলছি যে প্রথমত হলো এনবিআর তো একটা সার্ভে বা যেটাকে বলা যায় ট্যাক্স পেয়ার সার্ভে করা দরকার, কেন এনারা আসছেন না, বা আমার এনবিআর এর ব্যর্থতাটা কোথায়, কি কারণে তাদেরকে আনা যাচ্ছে না, সেই জিনিসটার ব্যাপারে কিন্তু সুনির্দিষ্ট কোনো স্টাডি আমার জানা মতো এখন পর্যন্ত হয়নি। একটা অভিযোগ শোনা যায় যে করদাতারা বলেন যে কর আইন খুব জটিল পদ্ধতি, রিটার্ন জমা দেওয়ার পদ্ধতি বা ট্যাক্স পরিশোধের পদ্ধতি অনেক জটিল, আমি বুঝতে পারি না, বা যারা খুব বেশি পড়াশোনা নাই তারা বুঝতে প্রশ্ন করে নেওয়া ভালো, কারণ অনেকে হয়তো প্রশ্ন করছেন যে ডাক্তাররাও তো ট্যাক্স দেন, ইঞ্জিনিয়ার বা যারা উকিল তারাও দেন, কিন্তু যারা স্যালারি পার্সন যারা তারা পাচ্ছেন, কিন্তু স্যালারির বাইরে যিনি যে প্র্যাকটিসটা করছেন সেইটা আসলে ট্যাক্স আসছে কিনা, আমরা সেই প্রশ্নটাই আসলে জি সেটা আসছি। যেমন ক্ষুদ্র ব্যবসায়ীরা বলতে পারেন, মাঝারি ব্যবসায়ী, তাদের ভিতরে অনেকে দিচ্ছেন না। কেন দিচ্ছেন না? তারা হয়তো মনে করছেন জটিল। এবং দ্বিতীয়ত হলো যে আবার তারা যদি রিটার্ন দেনও, কেউ কেউ মনে করেন যে তাদেরকে এমন এমন তথ্য চাওয়া হচ্ছে যেই তথ্যগুলো আসলে ওনাদের দেওয়ার মতো ওনাদের সক্ষমতা নেই। তো ভারতে কিন্তু এই বছর বাজেটে করা হয়েছে যে আপনি যদি প্রথম বছর ট্যাক্স রিটার্ন দেন, তাহলে 3 বছর আপনার এটা প্রথম 3টে বছর আপনার স্ক্রুটিনি করা হবে না। এই ধরনের একটা নিশ্চয়তা যদি দেওয়া যেত, তাহলে কিন্তু অনেকে মনে করতেন যে আমি দিলাম, আমাকে আর কোনো ঝামেলার মধ্যে পড়তে হবে না। তো এই সব দিকে ভাবতে হবে। তারপরে হলো প্রচারণার দরকার আছে, যে কিভাবে রিটার্নটা দিতে হয়, কখন দিতে হয়, কিভাবে দিতে হয়। সেটা এনবিআর যথেষ্টই করে না, সেটা যথেষ্ট না, অনেক কম যথেষ্ট আমি মনে করি। আচ্ছা, তারপরে দেখেন এই যেটা উল্লেখ করার মতো বিষয়, যে ট্যাক্স পেয়ারদের দিতে কি অসুবিধা হচ্ছে, কেন হচ্ছে, সেই জিনিসটাকে আপনার চিহ্নিত করতে হবে, চিহ্নিত করে এবং সেগুলোকে রিমুভ করার জন্য আপনার আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এখন ট্যাক্স রিটার্নটা যদি দেখেন, একজন কিন্তু যিনি লেখাপড়া জানেন তারও কিন্তু 3-4বার ভাবতে হবে যে বোধহয় এই আইনটা হিসাবটা কেমন হবে, আমি ঠিক বুঝতে পারছি না। আমার ধারণা নুরুল আমিন ভাই নিজের রিটার্নটাও ওনার করতে 3-4বার ভাবতে হবে, উনি যথেষ্ট উচ্চশিক্ষিত লোক। তো তাহলে তারা কম শিক্ষিত, তারা এটা কিভাবে করবেন? তো একটা দেখেন যে 2011-12-তে এনবিআর একটা প্রোগ্রাম নিয়েছিল যে বাড়িঘরের যারা মালিক তাদেরকে করের আওতায় কিভাবে আনা যায়, এবং তারা একটা স্টাডি করেছিল যে ঢাকা এবং চট্টগ্রাম শহরে 24 লক্ষ বাড়ি আছে, তারা ট্যাক্সের আওতায় আসছেন না। সেটার জন্য কিছু প্রোগ্রাম তারা নিয়েছিল, কিন্তু সেই প্রোগ্রামটা কিন্তু কিছুদূর পরেই আর সেটা আর ওনারা পার্সু করেন না, আমি বলবো এনবিআর। এবং ওয়ান স্টপ সার্ভিস কিভাবে দেওয়া যায় ট্যাক্স পেয়ারদের, যদি নতুন যদি কেউ ট্যাক্স পেয়ার রেজিস্ট্রেশন হতে চায়, সেখান থেকে আরম্ভ করে তার পুরো কার্যক্রমটা, ট্যাক্স রিটার্ন দেওয়া, ট্যাক্স পরিশোধ করা, এবং তাকে একটা সার্টিফিকেট দেওয়া যে আপনার কর পরিশোধ করেছে, ওয়ান স্টপ সার্ভিস কিভাবে জায়গায় জায়গায় যায়, এবং প্রয়োজন হলে ট্যাক্স পেয়ারের আপনি প্রেমিসিসে যেখানে যেখানে মার্কেট আছে ওই জায়গায় যেও করা যেতে পারে। জনাব আমিন, ট্যাক্স দেওয়ার ক্ষেত্রে কি শুধু যেটা বলা হচ্ছিল যে আইনি জটিলতা, অনেক ঝামেলা, লম্বা ফর্ম, দীর্ঘ ফর্ম, এটা কি আসলে মূল কারণ, নাকি মানসিকতা? আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, প্রতি বছর যে ট্যাক্স মেলাটা হয় এক সপ্তাহ, কি পরিমাণ ভিড় হয়। জি, ভিড় তো ভালোই। তার মানে মানুষ ট্যাক্স দিতে চায়, সরকার ওইটাকে ম্যাগনেট দিয়ে আকর্ষণ করে নিয়ে আসা উচিত। এবং সেই জন্য ইনসেনটিভ বলেন, সেই জন্য সুবিধাগুলো বলেন, সেই জন্য ডিসেন্ট্রালাইজ বলেন, আমিন ভাই যেটা বললেন, এটা কিন্তু সরকারের আর ওই ডিপার্টমেন্টেরই কাজ। আপনি বেশি জায়গায় নেটওয়ার্কটা বিস্তৃত করলে, বেশি লোকরা ইনভাইট করলে, আমরা তো কাস্টমারকে ডেকে ব্যাংকে নিয়ে আসতে হয়। আজকাল তো আমরা কাস্টমারের ডোরে যাই, তো আপনি এই কাজটা সরকারের পক্ষ থেকে করতে পারেন না? আমার মনে হয় এই নেটওয়ার্ক বাড়ানো এবং এর পরিধি বাড়ানো, এটাই হচ্ছে আমার মনে হয় এখনকার সময়, এবং বাজারে সেই লক্ষ্যটাই আসলে থাকা উচিত। জনাব নুরুল আমিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জনাব আমিনুর রহমান, আপনাকে ধন্যবাদ। আজকে শেষ করতে হচ্ছে, ভবিষ্যতে নিশ্চয়ই আপনার সাথে আমরা আবারও কথা বলবো। এই ছিল আজকের মতো খাতুনগঞ্জ থেকে মধু ছিল, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবারও।